অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছুটা হলেও মনে হচ্ছে ওসমান হাদির ঘটনার রহস্য উদ্ঘাটনের দ্বার প্রান্তে ইউনূস সরকার। দর্শক, এখানে ব্যক্তি ইউনূসকে আমরা অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করে আসছি। তার মধ্যে নিউট্রালিটি আছে, তার মধ্যে আন্তরিকতা আছে, তার মধ্যে জুলাইয়ের প্রতি কমিটমেন্ট আছে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তার যথাযথ আকিদা অবস্থান আছে। কিন্তু সমস্যা হচ্ছে ডিপ স্টেট, উপদেষ্টা পরিষদের বিএনপিপন্থী অংশ, প্রশাসনের বিএনপি এবং ভারতপন্থী অংশ প্রফেসর ইউনূসকে ইন্টারাপ্ট করছে, বাধাগ্রস্ত করছে। ইউনূস তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী দেশ পরিচালনা করতে পারছেন না। যেমন ইউনূস চেয়েছিলেন ডক্টর খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাতে, কিন্তু বিএনপি এবং বিএনপিপন্থী উপদেষ্টারা ডিপ স্টেট মিলে তাকে বানাতে দেয়নি। কারণ ডক্টর খলিলুর রহমানের সাথে ওয়াকারের ঝামেলা আছে, যার ফলে এবং বর্তমান যে ধ্বজভঙ্গ স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বিএনপির দালাল। তো এইভাবে ইউনূসকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এমনকি ভারতের বিরুদ্ধে এর আগেও ইউনূস কঠোর হতে চেয়েছিলেন, কিন্তু ভারতপন্থী যে অংশ, এমনকি তৌহিদ হোসেন প্রভুপাত সহ এরা সেটা হতে দিচ্ছিল না। ভারতকে ইলিশ দিয়েছে, অমুক তমুক অনেক কিছুই ইউনূস চাননি। আর এইসব কারণেই ইউনূসের অনিচ্ছায় অনেক কাজ করতে হয়েছে। তিনি যা চান অনেক কিছুই করতে পারেন না বলেই কিন্তু একবার তিনি পদত্যাগ করে চলে যেতে চেয়েছিলেন। তারপরে জামাত, চরমোনাই সহ এই নাহিদ ইসলাম, রানা নাসিরুদ্দিন পাটোয়ারিরা বুঝিয়ে শুনিয়ে সবাই মিলে ইউনূসকে রেখে দিয়েছে। বিএনপি তখন বলেছিল চলে যাক, বিকল্প আছে, কারোর জন্য তার বসে থাকবে না। সালাউদ্দিন বলেছিল, মনে আছে আপনাদের নিঃসন্দেহে। তো এই জায়গায় ওসমান হাদির প্রতি ইউনূসের ব্যক্তি প্রফেসর ইউনূসের যথেষ্ট কমিটমেন্ট এবং সিনসিয়ারিটি আছে, এটা আমরা বিশ্বাস করি, এবং তার কথাবার্তা আচার আলোচনায় এটা স্পষ্ট হয়েছে। কিন্তু ওই যে অদৃশ্য একটা অপশক্তি যারা ইউনূসকে আটকে দিচ্ছে, বাধা দিচ্ছে। এখন ইউনূস তো বারবার তিনি চলে যাব, আমি আর থাকবো না, এটা বলতে পারেন না। এটা ব্যক্তিত্বের একটা প্রশ্ন। তো সেই জায়গায় ইউনূস অনেক ক্ষেত্রে অসহায়, নিরুপায়। এখন যেহেতু আর ডিপ স্টেট থেকে শুরু করে ভারত, বিএনপি একটা বিরাট অংশ ইউনূসের বিরুদ্ধে ছিল। আসলে ইউনূসের যে শত্রু বাংলাদেশে, এই সরকারে, এই রাষ্ট্রে ইউনূস এতদিন অভ্যুত্থানের কবলে পড়ে জেলে থাকার কথা ছিল। আয়নাঘর দেখতে দেয় না, কত কিছু, কিন্তু তারপরও অভ্যুত্থানের কবলে পড়তে হয়নি এবং জেলে যেতে হয়নি। কেন? জনতার শক্তির ফলে ইউনূস টিকে গিয়েছেন। জনগণ ইউনূসকে টিকিয়ে রেখেছে, জনগণ ইউনূসের সাথে ছিল, পাশে ছিল। দ্যাট হ্যাপেন্ড। এটাই আসল ঘটনা। কারণ ওই অপশক্তি দেখেছে ইউনূসের বিরুদ্ধে যদি প্রকাশ্যে কিছু করি, আমার যে অফিস অথবা আমার যে যন্ত্র, তার নাট বল্টু থাকবে না, আমার অফিসের ইট বালু সিমেন্ট কিচ্ছু থাকবে না, পোলাপান সব নিয়ে যাবে। জনতার এই সিভিয়ার সমর্থনের কারণে ইউনূস টিকে আছে। ভারত প্রতিশ্রুতি দিয়েছে যে হাদির হত্যাকারীরা যদি ভারতে থাকে তাদেরকে ফেরত দিবে। এখন এই প্রতিশ্রুতি মোদির কাছ থেকে আদায় করতে পারা, এটা অসম্ভবকে সম্ভব করার মতো। এই যে কূটনৈতিক টানপ্রাণ বা আরো যেগুলো দেখেন, এগুলোর ফলে এটা হয়েছে। ইউনূস আঙ্গুল বাঁকা করার ফলে এটা হয়েছে। এখন ভারত প্রতিশ্রুতি দিয়েছে ফেরত দেওয়ার, শুধু কি তাই, ঘটনার নতুন ডেভেলপমেন্ট, সেখানে সেই শুটারের 2 সহযোগী অলরেডি গ্রেপ্তার ভারতে। এটা হচ্ছে লাস্ট খবর। এবং শুটার ভারতে আছেন, এটাও পুলিশ নিশ্চিত করেছে, অবশেষে স্বীকার করলো যে ভারতে পালিয়ে গেছেন। যেহেতু 2 সহযোগী গ্রেপ্তার হয়েছে, হয়তোবা সেই শুটার আসল ব্যক্তি তিনিও গ্রেপ্তার হবেন, এবং এর মধ্য দিয়ে শেষ পর্যন্ত হয়তো হাদি হত্যার রহস্য উদ্ঘাটন হবে। এখন দেখেন, একবার আগরতলায় আমাদের ডেপুটি হাই কমিশন অফিস বা কনসুলেট অফিসে
ভারতের হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসীরা ভয়ানক হামলা করেছিল, তখন ইউনূস সরকারের পক্ষ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া ছিল না। কিন্তু এবার কিন্তু প্রতিক্রিয়া দেখিয়েছে এবং ভয়ানক প্রতিক্রিয়া দেখিয়েছে। বাংলাদেশ এত প্রতিক্রিয়া ভারতের বিরুদ্ধে দেখাতে পারেনি, যেটা এবার বিভিন্ন কনসুলেটে হামলা চেষ্টার মাধ্যমে দেখিয়েছে। এবং বাংলাদেশ সরকার যেভাবে হিন্দুত্ববাদী সন্ত্রাসী উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী এভাবে আখ্যায়িত করেছে আন্দোলনকারীদের, এটা অতীতে কখনো করেনি। এখন ইউনূসের যে এই আঙ্গুল বাঁকা করা, এর ফলে এখন অসম্ভবকে সম্ভব করা হচ্ছে। সেই শুটার যে ভারতে পালিয়ে গেছেন, এটা ইউনূস সরকার আরো কমপক্ষে 1 সপ্তাহ আগে জেনেছে। ও যখন আপনারা চারিদিকে শুনেছেন যে পালিয়ে গেছে, যমুনা টিভির তদন্ত ইত্যাদি ইত্যাদি, যুগান্তরের তদন্ত, তখনই এটা সরকারও নিশ্চিত হয়েছে যে আসলে সেই শুটার মাসুদ নাকি পালিয়ে গেছে। কিন্তু ঘোষণাটা এসে এতদিন পরে কেন দিল? এবার এখন অন্যান্য দিক গোছাতে পেরেছে। অপরাধীদের নাম নেওয়া যাবে, অপরাধীদের রহস্য উদ্ঘাটন করা হবে, অপরাধীরা ছাড় পাবে না। এই পরিস্থিতি তৈরি করার পর তারপরে এটা স্বীকার করেছে এবং ভারত থেকে ধরে আনাও সম্ভব হবে হয়তো। এটা মোটামুটি গুছিয়ে তারপরে স্বীকার করেছে। এর মানে এটা সফলতার দ্বার প্রান্ত বলা যায়। এবং এটা কেন সম্ভব হয়েছে? ওই যে জনতা ইউনূসের শক্তি, ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে সাধারণ জনগণ, স্বতঃস্ফূর্ত সাইলেন্ট মেজরিটি, বাংলাদেশের সাইলেন্ট মেজরিটি যেভাবে রাজপথে নেমে আসছে ইনকিলাব মঞ্চ ডাক দিলে স্বতঃস্ফূর্ত ভাবে নিজের টাকা খরচ করে, কোনো বিরিয়ানি টিরিয়ানি কিচ্ছু না, ওসমান হাদির প্রতি জনগণের যে আবেগ। ইউনূস দেখেছেন যদি ওসমান হাদির এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে যে যদি ইউনূস বিপদে পড়েন, আর ইউনূস যদি দেশবাসীকে ডাক দেন, কোটি জনতা রাজপথে নেমে আসবে মুহূর্তের মধ্যে। পৃথিবীর কোন শক্তি ওসমান হাদির হত্যাকারীদের রহস্য উদ্ঘাটন করলে ইউনূসকে বিপদে ফেলতে পারবে না। এটা ইউনূস নিশ্চিত হয়েছেন। কিচ্ছু লাগবে না, একটা ফেসবুকে পোস্ট দিবেন, সাপোজ ইউনূস ওসমান হাদির হত্যাকারীদের রহস্য উদ্ঘাটন করে আমি বিপদে পড়েছি, আমাকে বাঁচান, দেখবেন কোটি মানুষ রাজপথে নেমে গেছে কয়েক মিনিটের মধ্যে। পৃথিবীর কোন শক্তি, কোন ট্যাঙ্ক, কেউ কিচ্ছু করতে পারবে, পারমাণবিক বোমা তাদের আটকে রাখতে পারবে না। এটা ইউনূস নিশ্চিত হয়েছেন। পরে এখন স্বীকার করা শুরু হয়েছে যে ভারতে আছেন, ভারত প্রতিশ্রুতি দিয়েছে ফেরত দিবে, আবার 2 জন গ্রেপ্তার, মানে ধারাবাহিকভাবে আস্তে আস্তে। এই কয়েক ঘন্টা আগে রিজওয়ান হাসান বললেন ভারত প্রতিশ্রুতি দিয়েছে ভারতে থাকলে ফেরত দিবে, তার কয়েক ঘন্টা পরেই খবর যে ভারতে 2 জন আটক। এরপরে শীঘ্রই শুনবেন যে শুটার মাসুদও আটক, তারপরে শুনবেন যে ফেরত দিয়েছে, তারপরে শুনবেন রিমান্ডের নাম বলেছে। অতএব বিএনপি হোক আর ডিজিএফআই হোক আর যেই হোক না কেন, কেউ ছাড় পাবে না, রহস্য উদ্ঘাটন হবে। এই অসম্ভবকে সম্ভব ইউনূস করেছেন। এখানে বিএনপিপন্থী উপদেষ্টা থেকে শুরু করে ডিপ স্টেট বা আরো যারা ষড়যন্ত্রকারী আছে, তারা কেউ কিন্তু ইউনূসকে এখানে ঠেকাতে পারছে না। এটা আমাদের আশার আলো। সরকারের ভিতরের একটা অংশ এটা ধামাচাপা দিতে চেয়েছে এবং বিভিন্ন মহল থেকে স্পষ্ট করা হয়েছে সরকারের ভিতরে একটা অংশ হত্যার সাথে জড়িত। কিন্তু যাই হোক, কেউ ছাড় পাবে না। এবং স্পষ্ট কথা, সরকার বলছে নির্বাচন আগেই, এই সরকার চলে যাওয়ার আগেই বিচার করে যাবে। এর মানে শীঘ্রই মাসুদ টাসুদ সবাইকে ধরে এনে রহস্য উদ্ঘাটন করা হবে। আর আন্দোলনকারীরা এমনকি ভিভি সাদিককে বলছেন বিচার না হলে ধরে নেব হাদি হত্যাকাণ্ডে রাষ্ট্রের একটি অংশ জড়িত। অতএব বিচার হবে, বিচার ছাড়া নির্বাচন হবে না। অতএব ইউনূস সফলতার দ্বার প্রান্তে। একটা লোককে আমি গালি দেব এই কথাটা আমি কখনো চিন্তা করি নাই, কিন্তু আজকের আমি একটা লোককে গালি না দিয়ে আর পারলাম না। এই লোকটাকে আমার গালি দিতে হবে, কারণ এই লোকটা যে কথা বলছে, আমি একটা কখনো কখনো মানুষকে বলি, আমি আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বলি। আপনারা যদি হিন্দু কাব্যে যেই রাবণের চরিত্রটা ফুটিয়ে তোলা হয়েছে, রাবণকেও ভালো বলতে গেলে লজিক্যাল ওয়েতে তাকে ভালো বলতে হয়। যেমন মেঘনাদ বধ কাব্যে মাইকেল মধুসূদন দত্ত তাকে রাবণকে একজন স্নেহময়ী বাবা হিসাবে দেখাইছে। ভালোবাসার
চরম শিখরে নিয়ে রাবণকে আর ভালো একজন স্বামী হিসাবে ব্যাখ্যা করেছে। অর্থাৎ ভালো একটা জায়গায় নিয়ে তারপরে এই ব্যাখ্যাগুলো করতে হয়। কিন্তু বাংলাদেশের যে দালালগুলো অনলাইনে আছে, সাংবাদিকতায় আছে, এই বাচ্চারা তার ধারে কাছেও যাবে না, যুক্তির পাশে দাঁড়াবে না। এ ধরনের একটা বেশ্যা আছে, ওর কথা শুনেন। তারা বাংলাদেশের ডিজিএফআই সব থেকে খারাপ, বাংলাদেশের এনএসআই সব থেকে খারাপ, বাংলাদেশ সেনাবাহিনী সব থেকে খারাপ। তাহলে শালা বেটা, সরি, তাহলে তোর জন্য ভালো কি? শালার বেটা না, তুমি খানকির পোলা। অস্বীকার করবা ডিজিএফআই ভালো কইবা তুমি? খানকির পোলা। সাংবাদিকতা চুপাইতে আইছো, কুত্তার বাচ্চা। তুই জানিস না ডিজিএফআই মধ্যে আয়না ঘর আছে? ডিজিএফআই গুম খুনের সাথে জড়িত। কি পোলা তুই জানিস? কর্নেল রেদওয়ান রাস্তায় নেমে লোকজনদেরকে গুলি করে পাখির মতো মানুষ মারছে, তুই জানিস না? ওয়াকার বিডিআর পিলখানার সামনে ওইখানে দাঁড়াইয়া মির্জাফরের ভূমিকা পালন করছে, তুই খানকির পোলা জানিস না? তুই খানকির পোলা। তুই সাংবাদিকতা মারাইতে আইছিস, আল জাজিরা মারাইতে আইছিস, সেউয়ার পুত। চুপ! তোরে গালি দিল আমার সময় নষ্ট, হারামজাদা। দালালি মারাইতে আসছিস, হারামজাদা। ভালো রে ভালো বল, আমি তোর প্রশংসা করব, কুত্তার বাচ্চা। ভালোকে ভালো বল, খারাপকে খারাপ বল, আমি তোরে সাপোর্ট করব। ছাউয়ার পো নাম চোপাইছে জুলকার। কয় টাকা পাস ডিজিএফআই থেকে? ওয়াকারের নুনু চুইসা তুই কয় টাকা পাস? আমার জীবনে আমাদের বাংলাদেশের লোকজনদের কপাল খারাপ, সবকে আমরা গ্রহণ করব না। ও বলছে ডিজিএফআই ভালো। দর্শক শ্রোতা, এই খানকির পোলারে যদি জিজ্ঞাসা করেন বাংলাদেশে গুম খুন শুরু করছে কারা? ডিজিএফআই দিয়া। সুখরঞ্জন বালিরে ভারতে পাচার করছে কেনা? ডিজিএফআই, আর্মির লোকজনরা। রিদওয়ান রে দিয়া লোকজন পাখির মতো গুলি করে মারছে, কুত্তার বাচ্চা, তুই জানিস না? সুরেন্দ্রনাথ সিনহা, জেনারেল আকবর ওইখানে যে পিস্তল দিয়া গুলি করে রেলাই খায় না? ডিজিএফআই দোতলায় ওখানে ঢুকায় না? ডিজিএফআই লোকজনরা আয়না ঘরের মধ্যে বোম সেট করে নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। খানকির পোলা কয় কি? এই শুয়ারের বাচ্চা কয় কি? আলা গে তুতমারানি। দর্শক শ্রোতা, একটা কথা, আমি জেকব মিল্টন, আমার স্ট্যান্ড একটা জায়গায়। আমি সাদাকে সাদো বলতে অভ্যস্ত, কালোকে কালো বলতে অভ্যস্ত। আমি সত্যের পক্ষে অবস্থান নেব, even when I would know that there's the last breath that I would be able to take. শেষ নিঃশ্বাস নেওয়ার পর্যন্ত আমি সত্যকে ধারণ করব। কারো স্বার্থে আমি কোথাও গিয়ে মাথা নাড়াবো না। কষ্টের কথা, আমরা সত্যকে গ্রহণ করতে পারি না, সঠিক জিনিসটাকে আমরা ধারণ করি না। আমাদের ভিতরে ন্যাকামি, ভণ্ডামি, চুরি, খাচারিতা, আমরা জাস্ট মেনে নেই।
চিন্তা করে দেখেন, আমার ভাই শরীফ ওসমান হাদিকে খুন করা হয়েছে, রাইট? শরীফ ওসমান হাদির হত্যাকারী সাথে ডিজিএফআই জড়িত, এনএসআই জড়িত, ইন্টেলিজেন্স অন্যান্য ইউনিটগুলো জড়িত। এখন জড়িত থাকা কোন টাকায়? কেউ যদি জেনে না জানার ভান করে তাহলে তারা জড়িত না। আজকের হত্যাকারীর মারে ধরে, বইনেরে ধরে, সাসারে ধরে, ইনফরমারে ধরে, আনকির পোলা আসল খুনি কই? ওয়াকারের বাচ্চা, মির্জাফরের বাচ্চা, মির্জাফর সাউয়ার পোলা, তুই জয়শঙ্করের ফোন করে কস্তা কেন? তার তোর কাউন্টার পার্ট দ্বিবেদীরে বলিস না কেন? হাদির হত্যাকারীরে পাঠা। জুলকার চোদাইছে, এই জুলকারের এটা কস্তা কেন? যে ওখানে বলা হোক হাদির হত্যাকারীকে পাঠানো হোক। এগুলো বলবে না। ইনকিলাব মঞ্চ শাহবাগে যে অবস্থান নিয়েছে, শাহবাগে অবস্থান নিয়ে তারা 3টা দাবির কথা বলেছে। একটা হচ্ছে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ 30 কার্য দিবসের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার সম্পন্ন করতে হবে। হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেশাদারী গোয়েন্দা সংস্থাকে যুক্ত করতে হবে। সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে লুকিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে। আমি ইনকিলাব মঞ্চের সাথে একাত্মতা ঘোষণা করছি। ইনকিলাব মঞ্চ যে দাবি জানাচ্ছে, আমি এই দাবির সাথে একমত। শহীদ ওসমান হাদি কাণ্ডে এর বিচার যে কোনো মূল্যে করতে হবে। শহীদ ওসমান হাদির কতগুলো রাজনৈতিক স্বপ্ন ছিল আর বাস্তব রূপ দেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে রুখে দাঁড়াতে হবে। একজন শহীদ ওসমান হাদি না, আমাদের লক্ষ্যে শহীদ ওসমান হাদি দরকার। তারেক রহমান সাহেব, আপনি বিএনপি করছেন, আপনি শহীদ জিয়ার সন্তান, আপনার উপরে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে আমি বিশ্বাস করতে চাই না, কারণ আপনি ওই মানুষই না। যেই লোক তার নিজের বাবার হত্যার বিচার করতে পারে না, দিন বিদেশে থাকার পরেও জন্য সে বলে না আমার পিতৃ হত্যার বিচার চাই, সেই লোক তার মাকে যে ধীরে ধীরে শারীরিক অবনতি হয়েছে, তাকে মনের পথে নিয়ে গিয়েছে, তারেক রহমান ওই বিচারটাও চাইবে না। ঠিক দিন দালাল কুয়ারের বাচ্চা ভারতে ছিল, এই বিচার চাইবে না এই গুম খুনের, কারণ ও কোনোদিন গুমই হয় নাই।